বৃহৎ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ঘন্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে রিমাল। আবহাওয়া অফিস বলছে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করবে। আবহাওয়া দপ্তরের পরিচালক হাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ১০ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় দমকা হওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও করা হচ্ছে। সতর্কতার স্বার্থে পায়রা ও মোংলা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে এবং চট্টগ্রাম বন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা জোরো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১০ ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে উপকূলীয় বিভিন্ন জেলায়। উপকূলবাসীকে মাইকিং করে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে বলা হচ্ছে। এদিকে চাঁদপুর, ঢাকা সহ বিভিন্ন নৌরুটে লঞ্চ সহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম থেকে সকল ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এদিকে অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল। ডুবে যাওয়া ট্রলারে থাকা যাত্রীদের অধিকাংশ মোংলা ইপিজেডের ভিআইপি কারখানার শ্রমিক ছিলেন। সকাল থেকে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ইপিজেডের ভিআইপি নামক একটি কারখানার শ্রমিকদের নিয়ে নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলারটি ডুবে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর খবর পেয়ে ছুটে আসেন ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের স্বজনরা। তারা এই সময় পৌরসভার নিয়ন্ত্রণে থাকা টোল আদায়ের কাউন্টার ভাঙচুর করেন। এ ঘটনার পর থেকে মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশাল, পটুয়াখালী ও ভোলাতে রাতভর দমকা হাওয়া ও মুষলধারে বৃষ্টির পর এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে বরিশাল বিভাগে ৩,৯৭৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রস্তুত হয়েছে ৪০০-র বেশি মেডিকেল টিম। এদিকে চাঁদপুর থেকে ঢাকা সহ বিভিন্ন নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। স্বর্ণ পাওয়া যাবে এমন খবরে গত কদিন ধরে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলের আরবিবি ইট ভাটায় দিনরাত মাটি খুঁড়ছিলেন কয়েক হাজার মানুষ। সবার আগে স্বর্ণ পাবার আশায় ইতোমধ্যে অনেকে জড়িয়েছেন ঝগড়া ও মারামারিতে। একে অন্যের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। যে কোনো সময় পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কায় নিরাপত্তার ঝুঁকি চিন্তা করে ইট ভাটা ও আশপাশ এলাকায় গতরাত থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ঠাকুরগাঁও থেকে লুৎফর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। দূর থেকে দেখে মনে হয় উঠছে ঝাঁকে ঝাঁকে জোনাকি। কাছে গেলেই দেখা যায় বিভিন্ন বয়সী মানুষ খুঁড়ছে মাটি। মিলবে গুপ্তধন, স্বর্ণ পেলেই পাল্টে যাবে ভাগ্য, এমন আশায় কদিন ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলের আরবি ইটভাটায় মাটি খুঁড়ে স্বর্ণের সন্ধান করছিলেন হাজার হাজার মানুষ। গুঞ্জন ওঠে সেখানে রয়েছে স্বর্ণের খনি। রাত ৩টা পর্যন্ত লোক খুঁড়ছে, কেউ পাচ্ছে কেউ পায়নি, কেউ বাড়ির বগলত পাচ্ছে শুনে না, গোটা গ্রামবাসী ভাঙে চলে হচ্ছে। দেখেন এই যে চৌপাকা চারা পাকায় খালি খুঁড়ে চলে যাচ্ছে লোকজন। আমি ঘুরতেছি প্রায় ১০-১৫ মিনিট ধরে, আমি কিন্তু পাই নাই, পাবার আশায় ঘুরতেছি। আমরা হচ্ছি সোনা খুঁড়বা, বেলকুনটা খুঁজছি, সোনা টোনা আমরা পাইনি। আগ্রাসী লোকজন স্বর্ণ পাওয়ার আশায় জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়, দ্বন্দ্বে। যে কোনো সময় সংঘর্ষ, প্রাণহানি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শনিবার রাতে ইটভাটা ও আশপাশ এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। সেখানে মাটিতে স্বর্ণ পাওয়া যাচ্ছে, এ নিয়ে এলাকার মানুষের মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পারি যে সেখানে তারা দিনরাত মাটি খনন করছে যাতে সোনা পাওয়া যায়। এই বিষয়টা নিয়ে যেন আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় বা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই বিষয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।
রাজা টঙ্কনাথের বাড়ির বিলুপ্ত এক মন্দিরের পাশ থেকে ইট তৈরির জন্য মাটি নিয়ে আসা হয় এই ভাটায়। তখনকার জমিদার ও ধনীদের অনেক স্বর্ণালঙ্কার ও রূপা ছিল। তারা মন্দিরে স্বর্ণ ও রূপা দান করতেন। মন্দিরটি ধ্বংসের ফলে স্বর্ণ হয়তো সেখানকার আশপাশের মাটিতে চাপা পড়ে, আর সেই মাটির সঙ্গে স্বর্ণ উঠে এসেছে বলে ধারণা এলাকার অনেকের। এনটিভি নিউজ ডেস্ক। প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার বেগে দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে রিমাল। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করবে। পায়রা ও মোংলা বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় 16 জেলায় 10 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। রিপোর্টে আরো জানাচ্ছেন মুকসিমুল আহসান। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তাল সমুদ্র সকাল থেকেই বাড়তে শুরু করেছে সাগরের পানি। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি 2 থেকে 3 ফুট বেড়ে আছড়ে পড়ছে উপকূলে। নিরাপদে থাকতে বলা হয়েছে সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের। রিমালের প্রভাবে এরই মধ্যে সাতক্ষীরার গাবুরাইয়ে কপোতক্ষ নদে জোয়ারের আগেই পানি উপচে পড়ছে। জোয়ারের আগেই অস্বাভাবিক পানি বৃদ্ধিতে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার শঙ্কাও রয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে উপকূলীয় বিভিন্ন জেলায়। উপকূলবাসীকে মাইকিং করে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে বলা হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার বেগে দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এদিকে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় প্রস্তুতি সংক্রান্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে রিমাল মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর লোক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে তারা তৈরি হয়ে আছে। সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার, শুকনো খাবার, বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে। এছাড়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা আশ্রয়ের জন্য তৈরি রেখেছি। একই সঙ্গে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকতে আশ্রয় কেন্দ্রে যাওয়ারও আহ্বান জানানো হয়েছে। সাইক্লোন শেল্টার সহ আপনার আশপাশের নিরাপদ আশ্রয়স্থলে আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন সে ব্যাপারে সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে ডিআরইউ এর 30 বছর পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন ওবায়দুল কাদের। পরে কেক কাটেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, সমালোচনা থাকলে শুদ্ধ হবার সুযোগ থাকে, তবে সমালোচনা হতে হবে গঠনমূলক। কিছু কিছু ভুয়া সাংবাদিককে যাতে এই মহান পোশাকে অসম্মানিত করতে না পারে সেজন্য সব সময় সচেষ্ট থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। অপসাংবাদিকতা যাতে কোনোভাবে না হয় সেজন্য প্রতিষ্ঠানগুলোর বলিষ্ঠ ভূমিকা আশা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যে ডিজিটাল অ্যাক্ট, এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস না, সে ব্যাপারে আমরা সতর্ক আছি
এবং আমি এখনো বলছি যে আমরা এই ব্যাপারে সতর্ক থাকব। কোনো নিরীহ সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার না, সে ব্যাপারে আমাদের সরকার এবং আমরা এ ব্যাপারে সতর্ক থাকব। সরকার ও মালিকপক্ষ থেকে সাংবাদিকদের উপর যে চাপ আসে তাতে প্রকৃত সাংবাদিকতা করা কঠিন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর 3 দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। রাজধানীর সেগুনবাগিচায় DRU প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন রিজভী। পরে DRU এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন তিনি। এই সময় সেখানে রাখা বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা করার জন্য নানামুখী সংগ্রাম করতে হয়। এই লড়াইয়ের মধ্য দিয়েই দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। শুধু রাজপথের সংগ্রাম দিয়েই হবে না, লেখনীর স্বাধীনতা থাকতে হবে এবং সেই লেখনীর স্বাধীনতা নিশ্চিত হতে হবে সংবাদপত্রের সাথে যারা যুক্ত, যারা সত্য তথ্য নির্ভীকভাবে যারা উপস্থাপন করবেন, তাতে আমাদের গণতন্ত্রের যে সংকোচন অবস্থা সেটা ক্রমান্বয়ে প্রসারিত হতে থাকবে। এই প্রসারমান গণতান্ত্রিক পরিবেশ এবং সমাজ, রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সমস্ত কিছুই নির্ভর করে যে কতখানি সংবাদপত্র স্বাধীনতা ভোগ করছে। সার্বজনীন পেনশন সংক্রান্ত নতুন স্কিমকে বৈষম্যমূলক মন্তব্য করে দ্রুততম সময়ের মধ্যে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এই দাবি না মানলে আগামী মঙ্গলবার 2 ঘণ্টা ক্লাস, পরীক্ষা বর্জন ও 4 জুন অর্ধ দিবস কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক মানববন্ধনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। মানববন্ধনে বক্তারা বলেন, নতুন সংযোজিত এই স্কিম কর্মরত শিক্ষকদের 2টি শ্রেণীর মধ্যে বিভাজন তৈরি করবে। এছাড়া শিক্ষা ও গবেষণা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও ফেলবে। তাই এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানান বক্তারা। যদি জরুরি পদক্ষেপ না নেওয়া হয় 1 জুলাই থেকে বিরতিহীন কর্মবিরতি যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। 29 মে তৃতীয় ধাপে 112টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন যতই ঘনিয়ে আসছে বাড়ছে নির্বাচনী উত্তাপ ও প্রার্থীদের গণসংযোগ। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন। বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নাটোরের গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে থাকা 11 জন। এছাড়া রাত দিন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলা এবং নোয়াখালী সদর, বেগমগঞ্জ এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনে ময়লাবাহী গাড়ির চাপায় এক অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই গাড়ি চালককে আটক করা হয়। নিহত ওই নারী ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার এক বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পুলিশ ও নিহত স্বজনেরা জানায়, কর্মস্থলে যেতে সকালে নারায়ণগঞ্জ আদমজীর সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন অনি রানী। পাঠানটুলি এলাকা দিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি ময়লার পিকআপ ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কয়েকটি ব্যাংকের 118 কোটি টাকা ঋণ খেলাপির দায়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। দুপুরে চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আগামী 30 মের মধ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমেদকে গ্রেফতার করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশ সুপারকে এ নির্দেশ দেওয়া হয়। The severe cyclonic storm Rimal is expected to make landfall between West Bengal's Sagar Island and the Khepupara coast near Mongla by midnight. According to the latest weather bulletin from the Met Office, under the peripheral effect of the severe cyclone, rain with gusty winds is battering the coastal regions in Bangladesh. The Met Office has asked Mongla and Paira ports to hoist Great Danger Signal number 10
Maximum sustained wind speed within 64 km of the severe cyclone center is about 90 km per hour, rising to 120 km per hour in gusts or squalls. Sea will remain high near the severe cyclone center. The government said over 800,000 people have so far been evacuated to shelters. The people of 16 coastal districts have been urged to go to cyclone centers immediately for their safety, as the districts are likely to get inundated in wind-driven surges of 8 to 12 feet. প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর লোক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে তারা তৈরি হয়ে আছে। সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার, শুকনো খাবার, বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে। এছাড়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা আশ্রয়ের জন্য তৈরি রেখেছি। The detective branch chief of DMP said it will seek Interpol's assistance to bring Akhtaruzaman Shaheen, the alleged mastermind behind the murder of MP Anwar Azim, back to Bangladesh from the USA. Awami League General Secretary Obaidul Qadir has said the government remains alert so that no journalists face any harassment in the name of Digital Act. He said this while addressing a program at DIA today. Is a Digital Act. এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস না, সে ব্যাপারে আমরা সতর্ক আছি এবং আমি এখনো বলছি যে আমরা এই ব্যাপারে সতর্ক থাকব। কোনো নিরীহ সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার না, সে ব্যাপারে আমাদের সরকার এবং আমরা এ ব্যাপারে সতর্ক থাকব। BNP leader Rizvi Ahmed said it is difficult to continue real journalism due to the pressure on journalists from the government and the owners. He said this while addressing a DRU program today. শুধু রাজপথের সংগ্রাম দিয়েই হবে না, লেখনীর স্বাধীনতা থাকতে হবে এবং সেই লেখনীর স্বাধীনতা নিশ্চিত হতে হবে সংবাদপত্রের সাথে যারা যুক্ত, যারা সত্য তথ্য নির্ভীকভাবে যারা উপস্থাপন করবেন, তাতে আমাদের গণতন্ত্রের যে সংকোচন অবস্থা সেটা ক্রমান্বয়ে প্রসারিত হতে থাকবে। এই প্রসারমান গণতান্ত্রিক পরিবেশ এবং সমাজ, রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সমস্ত কিছুই নির্ভর করে যে কতখানি সংবাদপত্র স্বাধীনতা ভোগ করছে। উপকূলে আঘাত হানতে শুরু করেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। শক্তিশালী ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রিমালের মধ্যভাগ উপকূল অতিক্রম করবে মধ্যরাত নাগাদ। পায়রা ও মোংলা বন্দর সহ উপকূলবর্তী 9 জেলাকে 10 নম্বর মহা বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সহ 6 জেলাকে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে 16 জেলায় 10 থেকে 12 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। রিমালের প্রভাবে পটুয়াখালীতে মৃত্যু হয়েছে একজনের। মকসিমুল আহসানের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল এতটাই শক্তিশালী যে কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। প্রবল ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম শুরু করে রোববার সন্ধ্যা থেকে, আর রিমালের মধ্যভাগ উপকূল অতিক্রম করবে মধ্যরাতে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি প্রবল বেগে তখনই আঘাত হানতে পারে।
যে কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দর সহ উপকূলবর্তী 9 জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার সহ উপকূলবর্তী আরও 6 জেলাকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নিরাপদে থাকতে বলা হয়েছে সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের। রেমালের প্রভাবে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের ফলে কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের বাড়িঘর। উপকূলবর্তী জেলাগুলোর বেশিরভাগ এলাকায় রোববার সারাদিন ভারী বৃষ্টিপাতের পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সমুদ্র পৃষ্ঠের পানি বেড়ে গিয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে উপকূলের বেশ কয়েকটি জেলা। এসব এলাকায় জোয়ারের পানি বাড়ছে অস্বাভাবিকভাবে। রেমালের প্রভাবে উপকূলবর্তী 16 জেলায় 10 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির শেষ ভাগের উপকূল অতিক্রম শেষ করতে সময় লাগতে পারে শেষ রাত পর্যন্ত। কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না, তারপরেও তার নিচের যে অংশটা, পরবর্তী অংশটা, সেটা আমাদের ল্যান্ডের দিকে দাবিত হতে থাকবে, উঠতে থাকবে। সেই অবস্থায় বাতাস হবে, বৃষ্টি হবে, জোড়ো হাওয়া হবে, জলোচ্ছ্বাস হবে, সবকিছু তার সাথে হবে। মধ্যরাত বা তারপরেও কিছু সময় অব্যাহত থাকতে পারে। এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার প্রস্তুতি সংক্রান্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঝড় মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর লোক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে তারা তৈরি হয়ে আছে। একই সঙ্গে উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকতে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে আহ্বান জানানো হয়েছে। নিরাপদ আশ্রয়স্থলে মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালকে ঘিরে উপকূলীয় বাসিন্দাদের নিরাপত্তায় সব ধরনের কাজ করছে ফায়ার সার্ভিস সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জলোচ্ছ্বাসের কারণে প্রয়োজনে কারাগারগুলো থেকে বন্দীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে আইজি প্রিজন প্রস্তুত রয়েছেন বলেও জানান মন্ত্রী। আর ঝড়ের সময় আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের ঘরবাড়ির নিরাপত্তা দিতেও কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা নিরাপত্তা বাহিনী আমাদের কাজ করে যাচ্ছেন। উপকূলীয় এলাকায় কারাগারগুলো আইজি প্রিজন তারও প্রস্তুতি নিয়েছেন, মানে বন্দীদেরকে অন্যখানে সরিয়ে নেওয়া কিংবা তাদের একটা নিরাপদ রাখার জন্য যতখানি প্রস্তুতি নেওয়ার এবং তাদের খাদ্য সামগ্রী যাতে শর্ট না পড়ে সেগুলোর তারা একটা প্রস্তুতি নিয়েছেন। ঘূর্ণিঝড়কালীন কিংবা পরবর্তী সময় লুটপাট নিয়ন্ত্রণে আমি যেটা আগেই বলেছি, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লন্ডনে থাকা সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানানো হবে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে ফিরিয়ে তারেক রহমানের সাজা কার্যকর করা হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা। এ সময় স্থানীয় কিছু নেতারা উপস্থিত ছিলেন গণভবনে। নবনির্বাচিত প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, 10 ট্রাক অস্ত্র মামলার আসামি তারেক রহমানকে ফিরিয়ে সাজা কার্যকর করাই এখন অন্যতম কাজ। যুক্তরাজ্য থেকে ফিরিয়ে এনে তারেক রহমানকে আইনের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা সেই চিঠিটা ব্যবস্থা করে দিতে এবং ওটাকে নিয়ে এসে তিনি সেই সাজাটা বাস্তবায়ন করতে হবে। যে শাস্তিতে সেটা আমরা এদেশের মানুষ অন্তত অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাসী
যে সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে এখানে সে 28 অক্টোবর 2023 তারপরে 2013-14 বিভিন্ন সময় সেগুলির হাত থেকে মানুষ মুক্তি পাবে, এই অগ্নিসত্তার হাত থেকে মুক্তি পাবে, দুর্নীতির হাত থেকে মুক্তি পাবে। এর আগে গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক তথ্যচিত্র কলকাতায় মুজিবের প্রিভিউ অবলোকন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে কলকাতা শহর। মেট্রিক পাশের পর তিনি পড়াশোনার জন্য কলকাতায় যান, জড়িয়ে পড়েন রাজনীতি সহ নানা সামাজিক কর্মকাণ্ডে। সেই বিষয়টিকে উপজীব্য করেই কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা চলচ্চিত্রকার গৌতম ঘোষ। প্রধানমন্ত্রী কলকাতায় মুজিব তথ্যচিত্রটি অবলোকন করার পর এর নির্মাণ সংশ্লিষ্টদের এ সম্পর্কে তার মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমান সরকার বারবার ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, বিরূপ পরিস্থিতির মধ্যেও বিএনপি দেশের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে। রাজধানীর গুলশানের একটি হোটেলে বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর লেখা বই বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরির অনুবাদ বেগম জিয়া জীবন ও সংগ্রাম বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় বক্তারা বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বলেন, সরকারের নিষ্ঠুরতার শিকার অসুস্থ এই নেত্রী। এই মানুষটির প্রতি চরম নিষ্ঠুরতা করা হচ্ছে। ব্রিটিশ সরকার যা করে নাই সেটা আজকের এই সরকার করছে। সহানুভূতি ছাড়া গণতন্ত্রের অধিকার হয় না, গণতন্ত্র হয় না। হার্টে বাইপাস করা যাচ্ছে না, কিন্তু সেটা একটা বিকল্প তারা করছেন যাতে রক্ত জমে ব্লক হয়ে মারা না যান, সেরকম করে একটা প্যাসেজ তৈরি করা দেখে আমার নিজের এত খারাপ লেগেছিল যে এই দৃশ্য দেখবার পরে কেউ তাকে আটকে রাখতে পারে, এটা আমার কাছে অবিশ্বাস্য। বই নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির রাজনৈতিক দুর্বলতার নানা দিক তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত, কথা বলি বিএনপি জামাত, আপনারা কোনোদিন এই জিনিসগুলা ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে? তো ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে। ওনাকে এইভাবে জেলে রাখা হয়েছে। এই যে বিএনপির আইনজীবীরা আছেন, ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জুরিস্টদের অর্গানাইজেশন, এখানকার এমবেসি, সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন? আসিফ নজরুলের সমালোচনা মেনে নিয়ে বিএনপি নেতারা বলেন, বিরূপ পরিস্থিতির মধ্যে থেকেও দেশের জন্য সব করবে বিএনপি। এই সরকার দিক বা না দিক, এই দেশের স্বাধীনতা কিন্তু একসময় থাকবে না যদি এই দেশের সাধারণ মানুষ সচেতন না হয়। যেখানে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। একটা বিরূপ পরিস্থিতিতে আমরা আছি, কিন্তু তার মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব যা কিছু করা প্রয়োজন তার সব কিছু করার চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। বিএনপি নেতারা বলেন, জেনে শুনে যারা এখনও বিএনপি নেত্রীর প্রতি অন্যায় করছেন, দেশের মাটিতেই যথাসময়ে তারাও বিচারের মুখোমুখি হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা আরও ১১৩টি দলিলের সম্পদ এবং গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন আজ এর আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিল একই আদালত। এ বিষয়ে দুদকের আইনজীবী জানান, দুদকের বিধিমালা এবং আইন অনুযায়ী বেনজির আহমেদ ও তার পরিবারের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। তারই ধারাবাহিকতায় অনুসন্ধানের অংশ হিসেবে সম্পত্তি জব্দের আবেদন করা হচ্ছে এবং আদালত থেকে নির্দেশ নেওয়া হচ্ছে, আরও নতুন তথ্য পেলে এবং সম্পত্তি জব্দের প্রয়োজন মনে করলে দুদক আবারও আবেদন করবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, শুধু বেনজির নন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে তাদের বিষয়েও দুদকের ব্যবস্থা নেওয়া দরকার। এই অনুসন্ধানের একটা পর্যায়ে এই জব্দ এবং ক্রোক করা হয়েছে আদালতের আদেশ নিয়ে, দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন অনুযায়ী। এখন অনুসন্ধান কাজ চলাকালীন সময়ে যদি আরও কোনো প্রপার্টি আসে,
বা আরও কোনো যদি ব্যাংক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। রাষ্ট্রীয় যে কর্মকর্তারা তারা যে অন্যায় করছে সে ব্যাপারে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি শুধু তাই নয়, অনীতি বিরোধীদের শুধু সম্পদ সিজ করলে হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বেআইনিভাবে 9.5 কোটি টাকার ঋণ দিয়েছেন বলে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেছে গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। সকালে প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা দুদকে এসে এই অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকে থাকাকালে তিনি তার পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে ব্যাংক থেকে বেআইনিভাবে 9.5 কোটি টাকা ঋণ দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে এই ঋণ ও সুদ মওকুফ করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া তিনি উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়াই উচ্চদরে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি টাকার প্রিন্টিং সামগ্রী ছাপানোর কার্যাদেশ প্যাকেজেস কর্পোরেশনকে দিয়েছিলেন। সব বিষয়ে অধিকতর তদন্তের জন্য দুদকে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের বিধি অনুযায়ী গ্রামীণ দরিদ্র ভূমিহীন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গ্রামীণ ব্যাংক কোনোভাবে ঋণ সুবিধা দিতে পারে না। ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের প্রতিষ্ঠানকে ঋণ দেয়া আইনের পরিপন্থী। প্রতিষ্ঠানের সাথে বিশ্বাসভঙ্গ, অনৈতিক, নারীদের সাথে প্রতারণা, সর্বোপরি ডক্টর ইউনূসের সারা জীবনের বক্তব্যের চরম বরখেলাপ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের তৃতীয় কিস্তির অর্থ জুনে পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকালে সচিবালয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভি সুব্রমণিয়াম নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব বলেন তিনি। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট সমাধানে বাংলাদেশ সঠিক পথে আছে বলে অর্থমন্ত্রীকে জানিয়েছেন IMF এর নির্বাহী পরিচালক। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব আয় সহ বেশ কিছু বিষয় নিয়ে আসছে বাজেটে চ্যালেঞ্জ আছে বলে জানান তিনি। ডলারের মূল্য এখন আর চ্যালেঞ্জ না জানিয়ে দাম বাড়ানোয় IMF ও খুশি হবে বলে জানান মন্ত্রী। আসছে বাজেটে সাধারণ মানুষের আশা পূরণ হবে বলেও মনে করেন তিনি। জুন মাসেই তো দিবে, বাধা কোথাও নাই, এটাই তো বোঝানোর চেষ্টা করছি। নতুন বাজেটে প্রায়োরিটি কি স্যার? আমাদের অন ট্র্যাকে ফিরিয়ে আনা এবং মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে এগুলো নিশ্চিত করা, মানুষের যে জীবনযাত্রার মান এটাও যাতে সীমার মধ্যে থাকে। ফুটবল ও ক্রিকেটের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে কাবাডিতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেশি, এমনটাই বিশ্বাস করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। চতুর্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট উদ্বোধনের সময় একথা জানান তিনি। এবারের আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া এই 3 মহাদেশের মোট 12টি দল অংশ নিচ্ছে। ড্র অনুযায়ী গ্রুপ A-তে পড়েছে বাংলাদেশ, নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে বি গ্রুপে খেলবে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির হ্যাট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের চোখ এবারও শিরোপায়। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ ব্যবধানে হারিয়ে শুরুটা দারুণ করেছে স্বাগতিকরা। টুর্নামেন্ট উদ্বোধনীতে যুব ও ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় কিশোর কিশোরী খেলোয়াড়দের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। আজ শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৩ জুন পর্যন্ত। খেলার দিক দিয়ে এটা হচ্ছে আমাদের জাতীয় খেলা, এটা তো অবশ্যই আমাদের খেলতে হবে এবং এটাতে আমাদের ভালো করা না করার কোনো কারণ নেই। যদি আমরা গ্রাসরুট লেভেল থেকে চালু করতে যাই তাহলে সবার আগে দরকার হচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে যদি আমরা এই খেলাটা চালু করতে পারি রেগুলার বেসিসে, তাহলে আমি মনে করি আমাদের জন্য নতুন নতুন খেলোয়াড় বেড়ে আসার জন্য একটা ভালো পদক্ষেপ হবে।